দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের পার্ট 4 এবং পার্ট 5 দুটি পার্টেরই উত্তর এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। পার্ট 4-এর যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। খেয়াল করো যে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ মোট 4টি প্রশ্ন দেওয়া আছে এবং সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখন 1 নম্বর প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। খেয়াল করো, দেওয়া আছে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। 4টি অপশন দেওয়া আছে। এই 4টি অপশনের মধ্যে আমাদের দেখতে হবে কোনটি দ্বিঘাত সমীকরণ। খেয়াল করো, আমি দ্বিঘাতে এখানে গোল করেছি। দ্বিঘাত মানে হলো যে সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ যে সমীকরণের ঘাত 2 হয় তাদেরকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ। এখন এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এখন সি কেন উত্তর হবে আমি তোমাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? খেয়াল করো, অপশন এতে দেওয়া আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন তোমার অতটা করতে হবে না, শুধু এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করো, এক্স কিউ হয়ে যাবে। তাই এক্স কিউ করলে কত হবে? সর্বোচ্চ ঘাত 3 হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথম অপশনটা হবে না। এবার বি নম্বর অপশন খেয়াল করো, বলেছে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ। তাই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কত হয়? x4 হয়ে যায়। এক্ষেত্রে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখন সি নম্বর সঠিক উত্তর কেন দেখে নাও। এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, অর্থাৎ এই সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 হয়ে যায়। এই জন্য সি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। আর ডি নম্বর অপশন চেক করো, 2x আছে এখানে, এক্সের সর্বোচ্চ ঘাত 1। এক্ষেত্রে তো দ্বিঘাত হওয়ার কোনো প্রশ্নই থাকে না। এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? এখন কীভাবে খাতায় লিখবে? প্রথমে প্রশ্নটা লিখবে, তারপরে এইভাবে যেভাবে আমি করে দিয়েছি এভাবে লিখে নেবে। উত্তর লিখে সি অপশন লিখবে, তারপরে লিখবে এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0। আর কারণটা আমি দেখিয়ে দিয়েছি, গুণ করে দেখো সমীকরণটা পেয়েছি আমরা লাস্টে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, যা একটি দ্বিঘাত সমীকরণ। খেয়াল করো, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2, এই জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব 1-এর 2 নম্বর এমসিকিউটা। কি বলেছে? 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজ দুটি হলো। আমরা সবাই জানি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে। এক্ষেত্রে এটি একটি দ্বিঘাত সমীকরণ এবং আমরা মিডল টার্ম সবাই করেছি এবং সবাই পারি। খেয়াল করো তো, এটা সে মিডল টার্মের মতো করে আছে কিনা? মানে দুটো অংশ আছে এবং সমান সমান শূন্য আছে। তার মানে এই সমীকরণটির বীজ বের করতে হলে এই প্রথম অংশ সমান সমান আলাদা করে শূন্য লিখবো আর দ্বিতীয় অংশ আলাদা করে শূন্য লিখবো। খেয়াল করো, এই যে এখানে হয় প্রথম অংশ সমান সমান শূন্য লিখেছি আর অথবা লিখে দ্বিতীয় অংশ সমান সমান শূন্য লিখেছি। এইভাবে করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন কীভাবে করতে হবে দেখে নাও। আর 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে? এখন কারণটা দেখে নাও। কারণ হিসেবে তুমি এভাবে লিখে নেবে, হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 বা 2x সমান সমান 2 বা এক্স সমান সমান 2/2, 2 কেটে যাবে, অতএব এক্স সমান সমান 1। তার মানে সমীকরণটির একটি বীজ 1 আমরা পেয়ে গেলাম। এবার অথবা যে দ্বিতীয় অংশ আছে এটাকে যদি আলাদা করে শূন্য লিখি কেমন হবে? এক্স সমান সমান 3 ডান সাইডে গেলে -3 হয়ে যাবে। তার মানে আর একটা বীজ কত পেলাম? -3। অর্থাৎ দুটো বীজ হলো, একটা হলো 1 আর একটা হলো -3। এখন আমাদের দেখতে হবে অপশনের কোনটায় এই দুটো বীজ আছে। অপশন সিতে আছে, এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? 1-এর 3 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের অপশন এ বলেছে দ্বিগুণ, অপশন বি অর্ধেক, অপশন সি 1/4, অপশন ডি সমান। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সমান। এখন কেন সঠিক উত্তর ডি হবে তার কারণটা দেখে নাও। আমি তোমাদের একটা কথা বলে রাখি, এখানে দেখবে দুটি ক্ষেত্র আছে, প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র। তা প্রথম ক্ষেত্রের জায়গাটা আমি আন্ডারলাইন করে রাখছি, এই পর্যন্ত হলো প্রথম ক্ষেত্র। ঠিক আছে? তো এখন প্রথম ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণটা বের করতে হবে। এখন প্রথম ক্ষেত্রে যে 10% আছে না, এই 10% থেকে বুঝে যাবো এটা হলো সুদের হার, আর এর মান 50 টাকার। এই 50 টাকার কি আসল, মানে পি এর মান 50 টাকা। 2 বছর, খেয়াল করো এই 2 বছর হলো সময়, টি এর মান। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সুদের পরিমাণটা বের করি। আমরা সবাই জানি যে সরল সুদের ক্ষেত্রে আই সমান সমান PRT/100 বা অনেকে বলে আই সমান সমান PTR/100। দুটোর মানে এক, কোনো ভুল হবে না। খেয়াল করো, এই জায়গায় আমাদের প্রথমে লিখে রাখতে হবে কী কী দেওয়া আছে সেইগুলো। প্রথম ক্ষেত্রে
আসল পিস 50 টাকা, সময়টি 2 বছর, সুদের হার 10%, সুদ I1 লিখে রাখবো, কেননা প্রথম ক্ষেত্রে সুদ I1 আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ I2 বলবো, এই জন্য প্রথমটাকে I1 লিখবো। এখন সরল সুদের সূত্রটা অ্যাপ্লাই করব, খেয়াল করো আমি অ্যাপ্লাই করেছি এখানে I = PRT/100 বা PTR/100 বললেও হবে। এখন P এর মান, R এর মান, T এর মান বসানোর পরে কাটাকাটি করলাম, 50 দিয়ে 100 কাটলাম, 2 হলো, 2কে 2 দিয়ে কাটলাম, আবার পেলাম কয় টাকা? 10 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ 10 টাকা। এবার আমরা সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণটা বের করব। তা আমরা প্রশ্নের দিকে তাকাবো, একটু খেয়াল করবে, আমাদের প্রথম আন্ডারলাইন যেখানে শেষ হয়েছিল তারপর থেকে দেখব ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের পরিমাণটা বের করতে বলেছে। ওই একই হার মানে কি? আগে ছিল 10% সুদের হার, তার মানে এবারও কিন্তু 10% সুদের হারই থাকবে। ক্লিয়ার? এবার দ্বিতীয় ক্ষেত্রে আসল হলো 100 টাকা, মানে পি এর মান 100 টাকা আর টি এর মান হলো 1 বছর। এখন আমরা আবার সেই সরল সুদের ক্ষেত্রে মানে মানটাগুলো বসিয়ে দেবো, হয়ে যাবে। এখানে খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে যেগুলো আমি বলেছি সেই মানগুলো আগে বসিয়ে নেব, তারপরে I2 মানে সুদের পরিমাণ I = PRT/100 এই সূত্রটা অ্যাপ্লাই করব, তারপরে মানগুলো বসিয়ে দেবো, পি এর মান, আর এর মান, টি এর মান বসানোর পরে দেখতে পেলাম 100 কেটে যায়, তারপরে I2 মান কত পেলাম? 10 টাকা। খেয়াল করো, প্রথমেও পেয়েছি 10 টাকা, পরেও পেয়েছি 10 টাকা, তার মানে কি সুদের পরিমাণ প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে সেম, তাই সুদের পরিমাণের কোনো চেঞ্জ হবে না, সমান হয়ে যাবে। এই জন্য এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্ন। একটা জ্যামিতির প্রশ্ন দিয়েছে, ও কেন্দ্রবৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। খেয়াল করো, প্রথমে একটা লজিক বলেছে কি PQ এবং RS এই দুটি কি সমান। ক্লিয়ার? ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি, তার মানে বৃত্তের কেন্দ্র থেকে এই PQ যে জ্যাটা আঁকবো তার দূরত্ব কত বলেছে? 8 সেমি। ও বিন্দু থেকে, তার মানে সেম বিন্দু থেকে, কেন্দ্র থেকে RS জ্যায়ের দূরত্ব হবে, অপশন এতে বলা আছে 8 সেমি, বিতে 16 সেমি, সিতে 4 সেমি, ডিতে 10 সেমি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 8 সেমি। এখন কেন 8 সেমি হবে তার কারণটা আমি করে দিয়েছি, দেখে নাও। খেয়াল করো তো, এখানে এই যে কেন্দ্র আমি ও দিয়েছি, এই কেন্দ্র ও থেকে PQ এর জ্যায়ের দৈর্ঘ্য ওরা কত বলেছে? 8 বলেছিল। আমরা সবাই জানি যে যদি সমান জ্যা থাকে, দুটি থাকুক, তিনটি থাকুক, সবসময় কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হয়। যেহেতু কেন্দ্র থেকে প্রথম জ্যায়ের দূরত্ব 8 সেমি, তাই আমরা বলতে পারবো কেন্দ্র থেকে দ্বিতীয় যে জ্যা আছে RS, এই যে RS এর দূরত্ব 8 সেমি হবে, সব ক্ষেত্রে সমান হবে। ক্লিয়ার? এই জন্য দূরত্ব কেন্দ্র থেকে সেম থাকবে সব ক্ষেত্রে, এবং কারণটা এখানে লিখে দিয়েছি, এটা লিখে রাখবে, একদম পারফেক্ট উত্তর হয়ে যাবে। এবার নেক্সট প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। 2 দাগের প্রশ্ন কি বলেছে? সত্য মিথ্যা লেখো। সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে বলেছে। তার প্রথম সত্য মিথ্যা হলো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। এক্ষেত্রে উত্তরটা সত্য হবে না মিথ্যা হবে আমাদের বলতে বলেছে। আমি দেখতে পাচ্ছি যে উত্তরটা হবে সত্য। এখন শুধু মুখে বললে তো হবে না, কারণটা দেখাতে হবে। এখন খেয়াল করো, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে, অর্ধেক মানে কি? প্রথমে যে দৈর্ঘ্যটা থাকবে পরবর্তীতে তার অর্ধেক হয়ে যাবে, মানে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন কারণটা আমি সুন্দরভাবে করে দিয়েছি, এভাবে করলেও তোমরা পারবে। প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে লিখে নেবে। ধরি প্রথম ক্ষেত্রে ঘনকটির ধারের দৈর্ঘ্য a একক। ক্লিয়ার? এবার লিখব অতএব ঘনকটির, এখানে ঘনক লেখা আছে দেখে নাও, অতএব ঘনকটির আয়তন a কিউ ঘন একক। আমরা সবাই জানি ঘনকের আয়তন হলো বাহু কিউ বা ধারের কিউ, এখানে বাহুটা a ধরেছি বা ধারটা a ধরেছি, তাই a কিউ লিখব। তাহলে a কিউ ঘন একক। আমরা প্রথম আয়তনটাকে V1 লিখব। ক্লিয়ার? এই V1 লিখে রাখবো। আমরা প্রথম আয়তনটাকে V1 a = a কিউ লিখে রাখবো, এবং অবশ্যই এককটা লিখব ঘন একক। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা বের করব। খেয়াল করো, ঘনকটির ধারের দৈর্ঘ্য a/2 একক দ্বিতীয় ক্ষেত্রে। কেন বলো তো? প্রশ্ন তো বলেই দিয়েছে যে ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, তা প্রথম অবস্থায় আমাদের a ছিল, এখন দ্বিতীয় অবস্থায় a/2 হবে, নিশ্চয়ই অর্ধেক করলাম। তাহলে দ্বিতীয় অবস্থায় ঘনকটির আয়তনটা বের করতে হবে। তাহলে অতএব ঘনকটির আয়তন হয়ে যাবে, তাহলে বাহু কিউ হয়ে যাবে। এখন বাহুটা যেহেতু আমাদের a/2, তাহলে a/2 তার হোল কিউ করে দেবো এখানে, তাহলে আয়তনটা বেরিয়ে যাবে। তাহলে a/2 তার হোল কিউ ঘন একক। এখন
এ কিউ হয়ে যাবে এবং 8/8 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে যদি সেপারেটভাবে লিখি এবং এটাকে আয়তনটাকে V2 দ্বারা প্রকাশ করব, যেহেতু আগেরটাকে আমরা V1 দ্বারা প্রকাশ করেছি, এটাকে V2 দ্বারা প্রকাশ করব। এবার এই যে এ কিউটা আছে এইটাকে একটু সাজিয়ে লিখব। V2 = এ কিউ ইন্টু 1/8, যেহেতু 8টা নিচেই আছে তাহলে এইটাকে সেপারেট করে লিখলে 1/8 আকারে লেখা যেতে পারে। এখন খেয়াল করো তো, এই যে এ কিউ আছে এই আয়তনটা প্রথম ক্ষেত্রে আয়তন না, আর প্রথম ক্ষেত্রে আয়তনটাকে আমরা V1 দ্বারা প্রকাশ করেছি, এই যে V1। তাহলে আমরা বলতে পারি যে এই A1 এই এ কিউ এর জায়গায় আমি V1টা বসিয়ে দিতে পারি, কেননা আমাদের প্রথম সমীকরণ তো তাই আছে। ক্লিয়ার? তাহলে আমরা পাবো যে V2 = V1 × 1/8। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হবে এই প্রথম ক্ষেত্রে যে আয়তন তার 1/8 অংশ। তার মানে আমাদের প্রশ্নটা একদম ঠিকই ছিল, তার মানে উত্তরটা হয়ে যাবে সত্য। আশা করি বুঝতে পারছো। এবার 2 নম্বর সত্য মিথ্যার দেখব। কি বলা আছে? A/2 = B/3 = C/4 হলে A:B:C = 4:3:2। এটা সত্য না মিথ্যা আমাদের বলতে বলেছে। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে মিথ্যা। এখন কেন মিথ্যা দেখে নাও। A/2 = B/3 = C/4 এটা লিখে নেবে। এখন আমরা সবাই জানি যে কোনো আনুপাতিক ভাগার আকারে থাকলে তাদের অনুপাত সবসময় সেই সংখ্যার নিচেই যে অনুপাতটা থাকবে আলাদা আলাদা থাকবে তাদের অনুপাতগুলো হয়ে যায়। এক্ষেত্রে আমাদের অনুপাতগুলো কী হওয়া উচিত ছিল? A:B:C = 2:3:4 হওয়া উচিত ছিল। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 4:3:2, উল্টো বলা আছে। তার মানে আমাদের প্রশ্নে ভুল বলা আছে, তাই উত্তরটা হয়ে যাবে মিথ্যা। ক্লিয়ার? এবার 2-3 নম্বর প্রশ্ন। আসল P টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা। খেয়াল করো এই অঙ্কটা কিন্তু চক্রবৃদ্ধির অঙ্ক, ঠিক আছে, কিন্তু আমাদের যে আসলটা বলা আছে এটা হলো সরল সুদের ক্ষেত্রে বের হয়, তাই আমাদের এইটা উত্তর সরাসরি বলে দেবো মিথ্যা। এখন কারণটা কি দেখিয়ে দিয়েছি। আমরা জানি যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র হবে হলো P × 1 + R/100 উপরে n। এখানে n হলো চক্রবৃদ্ধির ক্ষেত্রে সময়। আমরা সবাই জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সময় n হয় এবং সরল সুদের ক্ষেত্রে সময়টা t হয়। ঠিক আছে, এক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি বা আসল বা মূলধন বের করতে বলেছে, তাই আমাদের p এর মান p থাকবে, কারণ আসল P টাকা, এবং সময়টা হলো দ্বিতীয় বছর, তার মানে সময় n এর জায়গায় 2 হবে। আমাদের হওয়া উচিত ছিল এইটা P × 1 + R/100 তার হোল স্কোয়ার, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে যে PR/100 মূলধনটা, তার মানে প্রশ্নে ভুল বলা আছে, তাই উত্তরটা হয়ে যাবে মিথ্যা। 2-4 নম্বর প্রশ্ন। একটা বৃত্ত দেখতে পাচ্ছ, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভেতরে Q একটি বিন্দু, কোণ AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মিথ্যা। এখন কেন মিথ্যা তার কারণটা বলি। খেয়াল করো, এখানে আমাদের বলেছে AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ কাকে বলে আমাদের জানতে হবে। যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট তাকে আমরা বলি সূক্ষ্মকোণ। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোণ APB এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, তাই এর মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলবো চিত্রে কোণ APB = 90 ডিগ্রি, কিন্তু AQB এইটা হলো বৃত্তের ভিতরে অবস্থিত, অর্থাৎ পরিধিরও ভিতরে অবস্থিত। তাই মনে রাখবে যে বৃত্তের ভিতরে যে কোণ অবস্থিত হয় সেটা সবসময় 90 থেকে বড় হয়। তাহলে আমাদের সূক্ষ্মকোণের শর্ত কিন্তু এখানে মানছে না, অর্থাৎ 90 ডিগ্রি থেকে AQB এর মান বেশি হয়ে যাচ্ছে। এজন্য আমরা বলবো যে AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে না। তাহলে উত্তরটা কি হবে? মিথ্যা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা আগে আমরা আলোচনা করব, দেখে নেই। 3 নম্বর প্রশ্ন বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফল সাংখ্যমানের সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তার মানে আমাদের চেয়েছে ব্যাসার্ধ বের করতে বলেছে, আর ব্যাসার্ধর মানে হলো r এর মান বের করতে হবে। ক্লিয়ার? এখন আমাদের একটা শর্তমতে আসবে। সেই শর্তমতটা হলো এই চোঙের আয়তন যা হবে আর চোঙের ক্ষেত্রফল যা হবে তাদের সাংখ্যমান সমান, তার মানে দুটোকে আমরা সমান করে দেব। অঙ্কটা কীভাবে করতে হবে একটু দেখে নাও। প্রথমেই ধরি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক।
এই কথা দুটো লিখে নেবে বা এই দুটো লিখে নেবে, ঠিক আছে। এখন আমাদের চোঙের আয়তন বের করব এবং ক্ষেত্রফল বের করব। অতএব চোঙটির আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আমরা সবাই জানি চোঙের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ, ক্লিয়ার। এবার আমাদের কাজে লাগবে বক্রতলের ক্ষেত্রফল। অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, এই সূত্রটা আমরা সবাই জানি 2 পাই আর এইচ, আর একক অবশ্যই বর্গ একক লিখব। এবার আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তার মানে দুটোকে আমরা সমান করে দেব। অর্থাৎ আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এই যে আমাদের আয়তন ছিল এবং এই যে আমাদের ক্ষেত্রফল, এই দুটোকে সমান করে দেব। পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2 পাই আর এইচ, ক্লিয়ার। এখন এই পাই কেটে যাবে, এই এইচ কেটে যাবে, এবং এখানে আর স্কোয়ার আছে, এখানে আর আছে, কেটে যাবে, কিন্তু আমি ফ্রেশ করে লিখব, তাই আর স্কোয়ার সমান সমান 2r লিখব। তার মানে এখানে আর স্কোয়ার আর এখানে আর আছে, কেটে গেলে একটা আর থেকে যাবে, তার মানে পেয়ে যাব কি আর সমান সমান 2। অতএব নির্ণয় চোঙটির ব্যাসার্ধ হয়ে যাবে 2 একক, ক্লিয়ার। এবার পরের প্রশ্ন, 3-এর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। এখন এটা দেখাতে বলেছে, একটু ভালোভাবে করতে হবে। তাহলে প্রথমে লিখে নেবে কোনো মিশ্র দ্বিঘাত করণীর নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল, এটা ভালো করে মাথায় রাখবে, যোগফল ও গুণফল যদি উভয়ই মূলদ সংখ্যা হয়, ঠিক আছে। তার মানে কি, যদি যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলা হয়, ক্লিয়ার। তার মানে আমাদের দেখতে হবে যে এই যে দুটো বলেছে 7 - √2 এবং 7 + √2, এই দুটোর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারবো এরা হলো পরস্পর অনুবন্ধী করণী। তাহলে উত্তরটা কীভাবে লিখবে এরপরে গিয়ে, তারপর লিখব এখন বলে যে দুটো বলেছি ওই দুটো যোগ করব, তার মানে 7 - √2 + 7 + √2। এখন যোগ করলে কত হবে, ব্র্যাকেট তুলে দেবো পরের লাইনে, 7 - √2 + 7 + √2, এখানে √2 কেটে যাবে, থাকবে পরে 7 আর 7 14, আর 14 একটা কী সংখ্যা, অবশ্যই একটা মূলদ সংখ্যা। তার মানে আমাদের প্রথম যে শর্তটা তা পূরণ করলো। এবার দ্বিতীয় শর্ত ছিল গুণফলটা মূলদ হয় না তা দেখা। তা আমরা গুণ করব, প্রথমে 7 - √2 × 7 + √2 গুণ করলাম। এখন দেখো তো একটা সূত্র পড়ে আছে কিনা, এখানে a + b × a - b সূত্র পড়ে আছে, আর এটা হলো a² - b² এর ফর্মুলা। সেটা হলো তাহলে a হলো এখানে 7 আর b হলো √2, তাহলে 7² - √2² বলতে পারি। এখন 7² হলো 49 এবং √2 তার স্কোয়ার, তারপরে √2 থাকবে না, উঠে যাবে, তারপরে 2 হবে, আর 49 থেকে 2 বিয়োগ করলে কত হয় 47, আর 47 হলো একটা মূলদ সংখ্যা। তার মানে আমাদের দ্বিতীয় শর্তও কিন্তু মেনে চললো। তার মানে আমরা বলতে পারবো এখন 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। প্রমাণিত কথাটা লিখে রাখবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝেছো অঙ্কটা, আর যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার 4 নম্বর প্রশ্ন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই 4 নম্বর প্রশ্নটা তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3তেও দিয়েছিল, আবার পার্ট 4এও দিয়েছে। এখন কীভাবে উত্তরটা লিখবে দেখে নাও। সাধারণ নির্বাচন এবং প্রশ্নটা লিখবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তারপর সুন্দর করে একটা চিত্র আঁকবে, তারপর প্রদত্ত ও কেন্দ্রবৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তারপর প্রামাণ্য কোণ এবিসি প্লাস কোণ এডিসি = 2 সমকোণ এবং কোণ বিএডি প্লাস কোণ বিসিডি = 2 সমকোণ। এরপরে অঙ্কন করবে a, o এবং c, o যোগ করলাম। এভাবে সুন্দর করে পয়েন্ট আকারে লিখবে, ঠিক আছে। এরপরে প্রমাণ, এডিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। অতএব প্রবৃদ্ধ কোণ এওসি = 2 × কোণ এবিসি। আমরা সবাই জানি যে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই জন্য এখানে কেন্দ্রস্থ কোণ এওসি = হয়েছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 × কোণ এবিসি। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। আবার এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি। অতএব কোণ এওসি = 2 × কোণ এডিসি, সেম নিয়ম, এটাকে 2 নং সমীকরণ দেবো। এবার 1 + 2 করব, 1 ও 2 যোগ করে পাই। অতএব প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি = 2 × কোণ এবিসি প্লাস 2 × কোণ এডিসি। এখন প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি যদি করা হয়, এটা
কত সমকোণ হবে? এটা কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর 360 ডিগ্রি মানে 4 সমকোণ, এই জন্য ওটা দুটো যোগফল হবে 4 সমকোণ। আর ডান সাইড থেকে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিলে কী পাচ্ছি? কোণ এবিসি প্লাস কোণ এডিসি। এবার 2 আর 4 কাটাকাটি করলে 2 থাকবে, অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান 2 সমকোণ। প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেল। অনুরূপে বি কমা ও এবং ডি কমা ও যোগ করে প্রমাণ করতে পারি যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। প্রমাণিত কথাটা লিখবে। তা প্রথম যে 1 নম্বর প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউএস, অর্থাৎ তোমাদের এক দাগে এমসিকিউ প্রশ্ন দিয়েছে, এগুলো উত্তর লিখতে বলেছে। খেয়াল করো 1 নম্বরে এক্স সমানুপাতিক ওয়াই এবং 5x সমান সমান 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে। অপশন দেওয়া আছে 5, 5/3, 3, 3/5। এক্ষেত্রে উত্তরটা সঠিক উত্তর হয়ে যাবে লাস্টের অপশন, অর্থাৎ ডি নম্বর অপশন 3/5, এবং উত্তরটা ঠিক এইভাবে লিখবে, এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। এখন এই পর্যন্ত উত্তর কেন হলো, এই 3/5 কেন হলো উত্তরটা, তার কারণটা কিন্তু আমি ব্যাখ্যা করেছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তোমরা কিন্তু এই পর্যন্ত করবে, ঠিক আছে, এর বাইরে করবে না, যেহেতু এমসিকিউ প্রশ্ন বেশি করে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। খেয়াল করো আমাদের দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই, তাই লিখেছি, দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই, এই লাইনে লিখেছি। পরের লাইনে এক্স সমান সমান কে ওয়াই এবং সাইডে লিখেছি কে ভেদ ধ্রুবক। তোমার প্রশ্ন আসতে পারে মনে যে এখানে ছিল সমানুপাতিক চিহ্ন, কিন্তু পরের লাইনে সমান সমান আর কে আসলো কোথা থেকে? মনে রাখবে এই সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায়, তার বদলে একটা সমান সমান চিহ্ন আসে এবং একটা ধ্রুবক আসে, ভেদ ধ্রুবক আসে, আমি সেই ভেদ ধ্রুবকটাকে কে ধরেছি। ক্লিয়ার? তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা সমান চিহ্ন আসবে এবং একটি ভেদ ধ্রুবক হিসেবে কে এনেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। একদম ঠিক সেমভাবে দেখে নাও, এক্স সমান সমান কে ওয়াই পেলাম, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমরা কে ওয়াই। আমাদের উপরে খেয়াল করো 5x সমান সমান 3y কিন্তু দেওয়া আছে, আমরা ডান সাইডে তাই লিখেছি 5x সমান সমান 3y। এখন এক্স এর মান তো কে ওয়াই, এখন এক্স এর জায়গায় কে ওয়াইটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন দেখো উভয় পাশে ওয়াই ওয়াই কেটে যায়, থাকে পড়ে 5k সমান সমান 3, অতএব কে সমান সমান 3/5 বলতে পারি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 3/5। আশা করি বুঝতে পারছো, যদি না বোঝো তাহলে কমেন্ট করে জানিও, ঠিক আছে, আমি ডিটেলসে আরও বোঝানোর চেষ্টা করব। 2 নম্বর এমসিকিউ কি দিয়েছে? অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। এখানে অপশন দেওয়া আছে 3:2, 5:6, 6:5, 9:5। সঠিক উত্তর হয়ে যাবে প্রথম অপশন, অর্থাৎ 3:2, এবং উত্তর এভাবে লিখবে, এ অপশন দিয়ে 3:2 লিখবে, ঠিক আছে। অবশ্যই এ অপশন কিন্তু উল্লেখ করবে। এখন যখন অঙ্কটা কেন হলো জানতে তো অবশ্যই হবে, কারণ আমাদের যে নাই জানি আন্দাজ করলে তো হবে না। খেয়াল করো আমাদের উপরে কি দেওয়া আছে, অমলের মূলধন হলো 5,000 টাকা আর 9 মাসের জন্য খেটেছে, তার মানে অমলের মোট মূলধন মনে রাখবে 5,000 গুণ 9, ঠিক আছে। আর ফতিমার মোট কত টাকা? 6,000 টাকা, আর খেটেছে 5 মাসের জন্য, তাই ফতিমার মোট মূলধন হবে এই 6,000-এর সঙ্গে কিন্তু এই 5 মাসটা গুণ হবে, ঠিক আছে। এখন কিভাবে উত্তরটা করবে দেখে নাও, কারণটা জেনে নাও। কারণ লিখবে অমল ও ফতিমার লভ্যাংশের অনুপাত, যখনই লিখবে তারপরে লিখবে সমান সমান দিয়ে 5,000 গুণ 9, এটা হলো অমলের মোট মূলধন, ইস্টু শূন্য দেবে মাঝে, ঠিক আছে, ইস্টু শূন্যটা দেবে। তারপরে লিখবে ফতিমার মূলধন কত? 6,000 গুণ 5, এই 5,000 হলো টাকা ছিল মূলধন আর 9 মাস খেটেছে, আর ফতিমার হলো 6,000 টাকা ছিল মূলধন আর 5 মাস খেটেছে, তাই মোট মূলধন আমরা পেয়ে গেলাম। এখন এই অনুপাতটাকে বাই আকারে লিখবো, তা বাই আকারে লিখলে কী পাবো? 5,000 গুণ 9 বাই 6,000 গুণ 5। এখন এটা কাটাকাটি করলে আমাদের 3/2 আসবে। এখন কাটাকাটি তোমরা পারবে, দেখে নাও, সিম্পল কাটাকাটি। প্রথমে উপরে 3খানা শূন্য, নিচের 3খানা শূন্য কেটে দিয়েছি, তারপরে এই যে 5 আছে এই 5 আর এই 5 কেটে দিয়েছি, তারপরে এই 6কে আমি 3 দিয়ে কাটাকাটি করেছি, দেখো খেয়াল করে 6কে 3 দিয়ে কাটলে 2 পাবো আর 9কে 3 দিয়ে কাটলে 3 পাবো, তাহলে কত পাবো? 3/2, মানে হলো 3:2 আমরা অনুপাত আকারে বলতে পারি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর সঠিক কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 3:2। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন খেয়াল করো, একটা জ্যামিতির এমসিকিউ প্রশ্ন দিয়েছে এবং সিম্পল প্রশ্ন দিয়েছে, একটু বুঝলেই হয়ে যাবে, দেখে নাও। ও কেন্দ্র বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, ও কিউ 9 সেমি, পি ও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। আমি প্রত্যেকটা পড়ছি না আর, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ রুট দিয়ে
রুটের ভিতরে লিখবে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, আর সেমি কথাটা লিখবে, ঠিক আছে? এটা হবে সঠিক উত্তর। এখন উত্তরটা ঠিক এইভাবে লিখে নেবে। এখন কেন এটা হলো তার ব্যাখ্যাটা দেখে নাও। আমাদের এই ব্যাখ্যাটা করার আগে দেখে নাও তো এখানে ও হলো বৃত্তের কেন্দ্র হবে, এই পি বিন্দু হবে একটা বহিস্থ বিন্দু। খেয়াল করো, এই বহিস্থ বিন্দু হবে পি, আর ও কিউ হলো 9 সেমি, আর পিও হলো 15 সেমি, পি কিউ চেয়েছে। এখন উত্তরটা যখন করব বা ব্যাখ্যাটা যখন করব দেখে নাও, আমি একটা চিত্র এঁকেছি। এই চিত্রের ও হলো কেন্দ্র, ঠিক আছে? এই পি হলো বহিস্থ বিন্দু, আর ও পি বা পিও হলো 15 সেমি আমি দিয়েছি এটা, আর ও কিউ হলো 9 সেমি। ঠিক যেমন বলেছে ঠিক তেমন একটা চিত্র আমি এঁকে নিয়েছি, মনে রাখবে। আর এখানে পি কিউ হলো স্পর্শ করা বলেই দিয়েছে, মনে রাখবে স্পর্শক, এই যে স্পর্শক আছে, আর ও কিউ এটা হলো কি, ও কিউ হলো বৃত্তের ব্যাসার্ধ। মনে রাখবে স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে সবসময় 90 ডিগ্রি কোণ থাকে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের দেখিয়ে দেই, এ দেখো এখানে আমি লিখে রেখেছি 90 ডিগ্রি। তার মানে স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি কোণ থাকে। আর এই কোণ যদি 90 ডিগ্রি হয়, নিশ্চয়ই এর বিপরীত বাহু কোনটা? এইটা, মানে ওপি, এটা হলো বিপরীত বাহু। মনে রাখবে যেখানে 90 ডিগ্রি থাকে তার বিপরীতটা হলো সবসময় অতিভুজ। তার মানে এই যে পি ও কিউ একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের অতিভুজ হয়ে যাবে কিন্তু ওপি, ঠিক আছে? কেননা এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি এটা হয় তাহলে কি হবে? এইটা হবে ভূমি আর এটা হবে লম্ব। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি দেখো, তার আগে আমরা কয়েকটা জিনিস লিখে নিয়েছি। এই যে এখানে ও কিউ 9 সেমি, ও পি 15 সেমি, আর পি কিউ চেয়েছে, তাই এটাকে হোয়াট চিহ্ন দিয়ে রেখেছি। যেহেতু পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ, অতএব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা সবাই জানি, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এখন দেখে দেখে শুধু মানটা বসিয়ে দেবো। দেখো লম্বের জায়গায় ও কিউ বসাতে পারি, ও কিউ হোল স্কোয়ার, প্লাস ভূমির জায়গায় পি কিউ হোল স্কোয়ার সমান সমান অতিভুজের জায়গায় ও পি হোল স্কোয়ার বসাতে পারি। এখন ও কিউ এর মান 9, পি কিউ এর মান চেয়েছে, থাকবে ওরকমই থাকবে, আর ও পির মান 15, তাই 15 লিখে দেবো। এখন হিসাব করে দেখতে পারছি এই 9 স্কোয়ারটাকে যদি ডান সাইডে নিয়ে যায় কেমন হবে? তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। আর যেহেতু স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে তাড়াতে হবে, আমাদের পি কিউ এর মান বের করতে হবে। তাহলে উভয় পাশে কী করতে হবে? রুট আনতে হবে বা বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কী পাবো? রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি। এটাই হয়ে যাবে কিন্তু উত্তর। এখন ডিটেলসে আলোচনা আরও একটু করা যেতে পারতো, কিন্তু বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি তোমাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অপশন বি, অর্থাৎ রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, ঠিক আছে? কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় জানিও, আমি কিন্তু সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? 4 নম্বর এমসিকিউ, খেয়াল করো, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16। খেয়াল করো এখানে কি বলেছে, কিসের অনুপাত? বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। কিসের? তাও গোলকের। 25:16 বলেছে, তাদের আয়তনের অনুপাত চেয়েছে। মনে রাখবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লাস্টের অপশন 125:64, এবং উত্তরটা ঠিক এভাবে লিখবে। এই পর্যন্ত উত্তরটা করবে, খাতায় লিখবে, আর কারণটা তোমাদের লিখতে হবে না, কারণটা ব্যাখ্যা আমি করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। খেয়াল করো, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক, ঠিক আছে? লিখলাম। এখন আমাদের প্রশ্নে কিন্তু বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 লিখে দিয়েছে। তার মানে আমরা প্রথম গোলকের ক্ষেত্রফল কী পাবো? এই 4πr1 স্কোয়ার, প্রথম গোলকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল 4πr2 স্কোয়ার। এদের অনুপাত যেহেতু প্রশ্ন দেওয়া আছে, তাই আমি এদের অনুপাতটা বের করেছি, সমান সমান 25:16 লিখেছি। এখন এই অনুপাত দুটোকে আমি বাই আকারে লিখবো, লিখেছি বাই আকারে লিখেছি। বাই আকারে লেখার পরে এই 4π কেটে যাবে, দেখো 4π কেটে যাবে। তাহলে থাকলো পরে কি? R1/R2 হোল স্কোয়ার লিখতে পারি, সমান সমান 5/4 হোল স্কোয়ার লিখতে পারি। এখন স্কোয়ার স্কোয়ার সূচকের নিয়মে উঠে যাবে, তাহলে R1/R2 পাবো কত? 5/4, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। এটা এখন আমাদের শেষে আয়তনের অনুপাত। এখন গোলকের আয়তনের সূত্র কি জানি? 4/3πr কিউ জানি, কিন্তু এক্ষেত্রে দুটো গোলক আছে, তাই আমরা এই প্রথম গোলকটাকে R1 লিখবো, আর দ্বিতীয় গোলকটাকে এখানে R2 লিখবো। ক্লিয়ার? এখন আমাদের দেখো আমি কিভাবে করে দিয়েছি, একটু ভুল, সূত্রটা ভুল পাতানো হয়েছে। এখানে আয়তনের অনুপাত লেখার পর এখানে 4/3 হবে, ঠিক আছে? এখানে 3 করে নেবে, 4/3, এখানেও 4/3 করবে, এখানেও 4/3, ঠিক আছে? একটু লিখতে ভুল হয়েছিল, তোমাদের বলে দিলাম। তাহলে লিখবো অতএব আয়তন অনুপাত 4/3πr
r1/3 পাই r2 হোল কিউ। ঠিক আছে, এখন এটাকে বাই আকারে লিখবে। বাই আকারে লিখলে 4/3 পাই আর 4/3 পাই কেটে যাবে, উপর নিচ কেটে যাবে, থাকবে পরে r1 হোল কিউ বাই r2 হোল কিউ। এটাকে লিখলে কীভাবে লেখা যাবে, r1/r2 হোল কিউ এইভাবে লেখা যেতে পারে। আর r1/r2 এর মান কত খেয়াল করো তো, আমি একটু আগে বের করেছি। r1/r2 এর মান হলো এই যে 5/4, তাই আমি এই r1/r2 এর জায়গায় 5/4 বসাতে পারি। আর উপরে আগে থেকে হোল কিউ ছিল, তাহলে এই হোল কিউটা থাকার জন্য 5-এরও কিউ হয়ে যাবে, 4-এরও কিউ হয়ে যাবে। 5-এর কিউ 125 আর 4-এর কিউ হলো 64। আর এটাকে আমি যদি অনুপাত আকারে লিখি কত হবে, 125:64। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 125:64। আশা করি বুঝতে পারছো, যদি না বোঝো জানিও। ঠিক আছে, এবার আলোচনা করবো 2 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। সত্য হলো টি আর মিথ্যা হলো এফ। তার 2-এর 1 নম্বর প্রশ্নটা বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। এক্ষেত্রে বিবৃতিটি কি সম্পূর্ণ মিথ্যা, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে মিথ্যা। এখন তুমি প্রশ্ন করতে পারো কেন মিথ্যা, জেনে নাও কারণটা। মনে রাখবে, মনে করো একটা দেয়াল ঘড়ি আঁকলাম, এই দেয়াল ঘড়ির উপরে 12 থাকে, নিচে 6, এই সাইডে 3 থাকে, এই সাইডে 9 থাকে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে সবসময় কোণ হয় হলো নেগেটিভ। মনে রাখবে, সবসময় ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকের কোণটা হয় হলো নেগেটিভ, অর্থাৎ মাইনাস চিহ্ন থাকবেই। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তোমাদের বুঝিয়ে দেয় ভালো করে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ হয়, মনে করো এই উল্টো দিকে, তাহলে সবসময় পজিটিভ হয়। তা আমাদের মিনিটের কাঁটা কেমন হয় তুমি বলো, মিনিটের কাঁটা হয় হলো ঘড়ির কাঁটার দিকে হয়। এক্ষেত্রে আমাদের উত্তর হওয়ার কথা হওয়া উচিত ছিল -2 পাই রেডিয়ান। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নে শুধু বলেছে 2 পাই রেডিয়ান, তাহলে উত্তরটা কী হবে, মিথ্যা হয়ে যাবে এক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো, যদি না বোঝো তাহলে কমেন্ট করে জানিও, আমি আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। 2 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর, আচ্ছা এখানে বানানটা ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও, এখানে উপর হবে। ঠিক আছে, বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিএডি। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে মিথ্যা। তোমাদের কারণটা বলে দেই, এখানে বলেছে যে এবিসি একটা ত্রিভুজ, আমি মনে করলাম এ বিসি যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, যে কোনো ত্রিভুজ, এটাকে 20 আর এটা সি আর এটা উপরে দিলাম এ। ঠিক আছে, বলেছে বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু এডি লম্ব বিসি, এই এখানে লম্ব আঁকতে বলেছে, মনে করো এখানে ডি। ঠিক আছে, বলেছে এ বিডি মানে এই সাইডের যে ত্রিভুজটা আছে এবং এই সাইডের যে ত্রিভুজটা আছে তারা কি পরস্পর সর্বসম। কিন্তু খেয়াল করো, আমাদের উপরের যে বিন্দু থেকে, যে কৌণিক বিন্দু থেকে লম্ব আঁকা হয়েছে সেটা কিন্তু 90 ডিগ্রি নয়। মনে রাখবে, যদি কৌণিক বিন্দুটা 90 ডিগ্রি হয় তাহলেই কিন্তু সবসময় এই দুই সাইডের ত্রিভুজ দুটো সর্বসম হয়। কিন্তু আমাদের এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে এখানে কোনো 90 ডিগ্রি কোণ নেই কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে এইটা কিন্তু মিথ্যা হবে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা 100% শিওর যে উত্তরটা হবে মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। উত্তরটা হয়ে যাবে সত্য। মনে রাখবে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু সাধারণত এরকম নিচের প্রান্তটা ভূমিটা একটা বৃত্ত হয়, এবং শঙ্কু যখন আঁকবো তখন এইভাবে আঁকতে হয়, তখন মিডিল দিয়ে একটা লম্ব হয়, এবং এটা হয় হলো এক ত্রিভুজের ওই শঙ্কুর কি ভূমির ব্যাসার্ধ। মনে রাখবে এই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হলো লম্ব মানে উচ্চতা এইচ, এটা হলো ব্যাসার্ধ আর ত্রিভুজ উচ্চতা এল। সবসময় মনে রাখবে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে এই সাইডে একটা সমকোণী ত্রিভুজ, আবার এই সাইডেও একটা সমকোণী ত্রিভুজ। সবসময় সমকোণী ত্রিভুজেরই অংশ হয় বা 3টি বাহু হয়। তাহলে এক্ষেত্রে উত্তরটা আমাদের কি হয়ে যাবে, সত্য। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, শুভেন্দু এবং নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি মিথ্যা। ঠিক আছে, কেননা এখানে শুভেন্দুর ক্ষতি 30 টাকা হবে না, 45 টাকা হবে। কারণটা দেখে নাও, কারণটা তোমাদের লিখতে হবে না, শুধু উত্তরটা লিখলে হবে। শুভেন্দু এবং নৌশদের মূলধনের অনুপাত কত দেওয়া আছে প্রশ্নে, 1500:1000 লিখেছি এখানে। এখন এটাকে অনুপাতে ছোটো করলে কত হবে, 3:2 হয়ে যাবে। এখন মোট ক্ষতি হয়েছিল 75 টাকা। খেয়াল করো, আমাদের প্রশ্নে বলাই আছে মোট ক্ষতি হলো 75 টাকা। তাহলে লিখবো 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি 75 ইন্টু শুভেন্দুর যেহেতু অনুপাতটা 3 ছিল তাই 3 লিখবো, আর নিচে লিখবো অনুপাতের যোগফল অর্থাৎ 3+2। ঠিক আছে, 75 গুণ 3/3 + 2 মানে 75 গুণ 3/5। এখন
75 আর 5 কাটাকাটি করলে 15 হয়, তাহলে 3 15 কত 45। তাহলে আমাদের হওয়া উচিত ছিল শুভেন্দুর ক্ষতি হলো 45 টাকা, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কত টাকা 30 টাকা। এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে এই জন্য মিথ্যা। ক্লিয়ার? এবার আলোচনা করব 3 নম্বরের প্রশ্নগুলো, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমটা কি বলেছে দেখে নাও। প্রথমে বলেছে একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের বৃত্তের ব্যাসার্ধ বলতে আর এর মানটা বের করতে বলেছে। এখন অঙ্কটা কিভাবে করবে দেখে নাও। প্রথমে ধরে নেবে ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি এবং বৃত্তের পরিধিটা বের করে নেবে, কারণ আমাদের পরিধিটা কাজে লাগবে। অতএব বৃত্তের পরিধি সমান 2πr সেমি। আমরা সবাই জানি বৃত্তের পরিধির সূত্রটা। এখন এই পায়ের মানটা 22/7 বসিয়ে দেবে। কেন বলো তো? কেননা এক্ষেত্রে এই বৃত্ত মানে হলো একটা এখানে পরিমিতি চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু এখনও ত্রিকোণমিতি ঢোকেনি। যখন ত্রিকোণমিতি আসবে তখন পায়ের মানটা 180 ডিগ্রি বসাবো। যেহেতু এটা পরিমিতি বৃত্ত বলেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু পায়ের মানটা 22/7 এখনও হবে, ঠিক আছে? এখন এটাকে গুণ করলে কত হয় 44r/7 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম কি বৃত্তের পরিধি পেলাম হলো 44r/7। খেয়াল করো একটা বৃত্ত যখন আমরা আঁকি, মনে করো একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এই বৃত্তের কেন্দ্র মনে করো তো আমি যখন পুরো বৃত্তটা আঁকি, পুরো পরিধি, যখন পুরো পরিধিটা আমরা নির্ণয় করতে পারি, তখন বৃত্তের কেন্দ্রে মানে এই বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? উপরে 180 ডিগ্রি, নিচে 180 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি মানে কি বলতে পারি বলো তো? 2π। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? কোণ উৎপন্ন হয় হলো 2π রেডিয়ান অথবা 360 ডিগ্রি। ক্লিয়ার? পরিধি যখন তৈরি হয় তখন কেন্দ্রে উৎপন্ন হয় 2π রেডিয়ান বলতে পারি, অথবা এটাকেই আমি 360 ডিগ্রি বলতে পারি। এই 2π হলো বৃত্তীয় পদ্ধতিতে মান আর 360 হলো ষষ্ঠিক পদ্ধতিতে মান। যেহেতু আমাদের প্রশ্নে বৃত্তীয় মানটা কাজে লাগবে, এই জন্য আমরা যখন এই পরিধি বের করবো তখন পরিধি যখন বলবো তখন কেন্দ্রে উৎপন্ন করবে কত রেডিয়ান কোণ? 2π রেডিয়ান কোণ। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। যদি না বোঝো জানিও। এখন আমরা বলতে পারি অতএব 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে 44r/7 সেমি বৃত্তচাপ। বুঝতে পারলে? এই 44r/7 এটা হলো পরিধি বের করেছি, আর পরিধি যখন হয় তখন কেন্দ্রে উৎপন্ন কোণ হয় কত ডিগ্রি? 360 ডিগ্রি। আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে, তোমাদের বুঝিয়ে বলি। আবার বলি, যখন পরিধি বের করি তখন কেন্দ্রে উৎপন্ন হয় 360 ডিগ্রি, ঠিক আছে? এখন 360 ডিগ্রি আমরা বলবো না এখানে, কেননা 360 ডিগ্রি হলো ষষ্ঠিক মান। আমাদের 360 ডিগ্রিকে 2π আমরা বলতে পারি, কারণ এটা হলো বৃত্তমান। মনে রাখবে 360 ডিগ্রিও যা 2πও তাই, কিন্তু এটা হলো ষষ্ঠিক মান আর এই 2πটা হলো বৃত্তমান। আমাদের প্রশ্নে যেহেতু π/16 বৃত্তমান আছে, এই জন্য আমি বৃত্তমানটা ইউজ করব। ক্লিয়ার? এই জন্য আমরা লিখবো 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে 44r/7, কারণ এটা হলো কত ডিগ্রি বলো তো? 360 ডিগ্রি। আর এটা হলো কি পরিধি, তাই পরিধির সময় সবসময় কোণটা হয় হলো 2π বা 360 ডিগ্রি, যে কোনো একটা বলবো, কিন্তু এক্ষেত্রে আমরা 2π বলবো। এখন ঐকিক নিয়মে করবো, একের মধ্যে কত, তাহলে এই 2πটা নিচে চলে আসবে। তারপরে আমরা লিখবো অতএব π/16 রেডিয়ান কোণ উৎপন্ন করে, সিম্পল নিয়ম কি বলেছে, তাহলে এই π/16 কি হবে বলো তো? উপরে গুণ হয়ে যাবে 44r × π/7 × 2π × 16। মনে রাখবে এই π/16 যখন উপরে গুণ হয়ে যাবে না, তখন এই 16টা নিচেই সরাসরি লিখলে কিন্তু আমাদের হয়ে যায়। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলছি এখানে আবার এই π/16 উপরে চলে যাবে। এখন উপরে লেখাও যা, শুধুমাত্র পাই উপরে লিখে নিচে 16 লিখলেও তাই, পরের লাইনে তাই করতে হবে। আমি এই জন্য আমি সরাসরি করে দিয়েছি। বুঝতে পারলে? কোনো ভুল নেই এখানে। তাহলে এখানে এই পাই কেটে যাবে, ঠিক আছে? তারপরে এই 2 আর 44 কাটাকাটি করলে 22 হবে। 22কে আবার 2 দিয়ে কাটলে কত হবে? 11 হবে। আবার 16কে 2 দিয়ে কাটলে 8 হবে। তাহলে উপরে থাকলো 11 আর নিচে থাকলো 7 56 সেমি বৃত্তচাপ। এখন আমাদের দেখো খেয়াল করে, প্রশ্নে বৃত্তচাপ কত বলেছে? প্রশ্নে বলেছে বৃত্তচাপটা বলেছে 5.5 সেমি, কিন্তু আমাদের বৃত্তচাপটা কত বেরিয়েছে? আমাদের বেরিয়েছে হলো 11r/56 সেমি। তাহলে দুটো বৃত্তচাপ তো হতে পারে না, তাহলে সেম হবে বৃত্তচাপ দুটো। তাহলে আমরা কি বলতে পারবো? এখানে এই দুটোকে সমান করে দেব। প্রশ্ন অনুসারে 11r/56 = 5.5। ক্লিয়ার? এখন যদি আর গুণ করি, 11r = 5.5 × 56 বা r = 5.5 × 56 বা 11 করতে পারি। এখন পয়েন্ট যদি তুলে দেই, খেয়াল করো, যদি আমি 5.5 এর পয়েন্ট তুলে দিলে নিচে 10 গুণ হবে,
তাই আমি এখানে 10 গুণ করেছি, এখানে দেখতে পাচ্ছ। এখন যদি কাটাকাটি করি, 55কে যদি 11 দিয়ে কাটি, দেখো এখানে 55কে আমি 11 দিয়ে কাটলাম, 5 হলো উপরে। এখন এই 5কে 10 দিয়ে কাটলে কত হবে? 2 হবে। এই 5 আর 10 কাটলাম, 2 হলো। 2 দিয়ে যদি 56কে কাটাকাটি করা হয় তাহলে 28 হবে। তাহলে আমাদের আর এর মান কত পেলাম বলো তো? আর সমান 28। অতএব নির্ণয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এটাই হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার? এবার 2 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলেছে? উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। প্রথমেই লিখে নেব, দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত দেওয়া আছে, আমি ব্র্যাকেটে h সমান 12 সেমি লিখে রাখবো, কারণ এটা দেওয়াই আছে, তাই উচ্চতাকে আমি ব্র্যাকেটে h লিখতে পারি। ধরি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি, এটা আমাদের বের করতে বলেছে। এখন আমাদের প্রশ্নে খেয়াল করো কি দেওয়া আছে বলো তো? আয়তন দেওয়া আছে 100 পাই, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেট থাকবে আয়তন বের করা। এই জন্য আমি দেখো এই লাইনে বের করেছি। অতএব শঙ্কুটির আয়তন সমান শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার h, আমরা সবাই জানি। এখন আমাদের 1/3 পাই আর স্কয়ার h এর মান হলো 12, বসিয়ে দেবো 12। এখানে 3 আর 12 কাটাকাটি করলে উপরে 4 হবে। তাহলে কত পেলাম? 4 পাই আর স্কয়ার ঘন সেমি। এটা কি বলতো? শঙ্কুর আয়তন পেলাম। কিন্তু আমাদের প্রশ্নে শঙ্কুর আয়তন বলা আছে 100 পাই, তাই আমি দুটো আয়তনকে সমান করে দেবো। তাহলে কত পেলাম? 4 পাই আর স্কয়ার সমান 100 পাই। এখন আর স্কয়ার সমান এই 4 পাইটা যেহেতু গুণ অবস্থায় আছে ভাগ হয়ে যাবে, 100 পাই বাই 4 পাই, পাই পাই কেটে দিলাম, এখানে এই পাই কেটে দিলাম। আর 100কে 4 দিয়ে যদি কাটাকাটি করা হয় তাহলে 25 হবে। তাহলে আর স্কয়ার সমান কত পেলাম? আর স্কয়ার পেলাম হলো 25। অতএব আর সমান 5, ঠিক আছে। অতএব নির্ণয় শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম হলো 5 সেমি। এটাই হয়ে যাবে কিন্তু উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি বলেছে বলো তো? বলেছে x সমানুপাতিক yz এবং y সমানুপাতিক zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। এখন প্রথমেই লিখে নেব, দেওয়া আছে x সমানুপাতিক yz এবং y সমানুপাতিক zx দেওয়া আছে। এখন খেয়াল করো এখানে এই যে একটু আগে আমি একটা এমসিকিউ করেছিলাম বা সত্য মিথ্যা করেছিলাম, এই যে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে কী হয় বলো তো? একটা সমান সমান আসে, একটা ধ্রুবক আসে, কে আসে, অথবা যে কোনো একটা ধ্রুবক আসতে পারে। ঠিক সেমভাবে দেখে নাও এখানে কী করেছি, এই প্রথম লাইনটা, অতএব x সমান কে ওয়াইপি, শুধুমাত্র এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়েছি, ওর বদলে একটা সমান এনেছি, একটা ধ্রুবক এনেছি, কেপি এনেছি। সেমভাবে আমি দ্বিতীয় অংশে খেয়াল করো, y সমান zx, এটা দেওয়া ছিল প্রশ্নে, আমি এই সমানুপাতিক চিহ্নটা উঠাবো, তাহলে একটা সমান সমান চিহ্ন আনবো এবং একটা ধ্রুবক আনবো, আমি ধ্রুবকটাকে এনে পি আনলাম। বুঝতে পারলে? তাহলে আমি সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমান সমান চিহ্ন আনবো আর একটা ধ্রুবক আনবো, এবং অবশ্যই সাইডে এটা লিখবে কিন্তু এই কে কমা পি অশূন্য ধ্রুবক। যেহেতু আমরা কে আর পিটা ধ্রুবক ধরে নিয়েছি, এই জন্য সাইডে অবশ্যই উল্লেখ করতে হবে, না হলে কিন্তু তোমাদের নাম্বার কাটতে পারে। এবং এক কাজ করবে, প্রথমটাকে 1 নং সমীকরণ আর দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ দিয়ে রাখবে। ক্লিয়ার? এবার খেয়াল করো, এই যে প্রথম সমীকরণেও কিন্তু ওয়াই আছে, আবার দ্বিতীয় সমীকরণেও ওয়াই আছে। ক্লিয়ার? এখন এক কাজ করব, যে এই 2 নং সমীকরণে, এই 2 নং সমীকরণের ওয়াই এর মান, তাই লিখবো 2 নং সমীকরণের ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, লিখবো। এখন 1 নং সমীকরণটা বসালাম, x সমান কে ওয়াই জেড। এখন 2 নং সমীকরণে ওয়াই মান কত ছিল? পি জেড এক্স, আমি এই মানটা এখানে বসিয়ে দেবো। অতএব বা x সমান কে ইন্টু ওয়াই এর মানটা পি জেড এক্স, আর জেড আগে থেকে ছিল তাই এখানে জেড লিখবো। বুঝতে পারলে? এখন পরের লাইনে x সমান কে পি এক্স জেড স্কোয়ার, যেহেতু এখানে জেড আর জেড দুবার আছে, গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? গুণ হয়ে যাবে, আর জেড গুণ জেড মানে জেড স্কোয়ার। আর দেখো খেয়াল করে, বা সাইডে এক্স আর ডান সাইডের এক্সটা কেটে যাবে। ক্লিয়ার? পরের লাইনে কী পেলাম? 1 সমান কে পি জেড স্কোয়ার। এখন আমাদের জেড স্কোয়ারের মানটা বের করতে হবে, বা 1/কেপি, যেহেতু এখানে কেপিটা গুণ অবস্থায় আছে, বা সাইডে আনলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/কেপি সমান জেড স্কোয়ার। পরের লাইনে সাজিয়ে লিখেছি, জাস্ট এই লাইন আর এই লাইন সেম লাইন, আমি জেড স্কোয়ার সমান 1/কেপি লিখতে পারি, বা জেড সমান প্লাস মাইনাস রুট ওভার কেপি, যেহেতু এখানে স্কোয়ার ছিল আমি স্কোয়ারটাকে তাড়াবো, তাই আমি কি করব? ওয়াই পাশে বর্গমূল করব, বা জেড সমান প্লাস মাইনাস রুট ওভার 1/কেপি বলতে পারি। আর যেহেতু এই কে আর পি কি বলতো? এই কে পি নিজে একটা ধ্রুবক, আবার যে কোনো সংখ্যা সেও ধ্রুবক, আবার রুট থাকলে রুটের মান কত হয়? উপরে পাওয়ারে হাফ হয়ে যায়, মনে রাখবে। মনে করো এখানে তোমাদের বুঝেই বলি, এটা একটু টাইম লাগুক, তোমরা জেনে নাও। মনে করো এই জায়গায় আছে হলো এক্সের উপরে মনে করো রুট আছে,
আমি এটাকে লিখতে পারি এক্সের উপরে 1/2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই 1/2 নিজেও ধ্রুবক, আবার এখানে এক্সটা ধ্রুবক নয়, আমি তোমাকে বোঝানোর জন্য বলছিলাম। এখানে খেয়াল করো, এই জায়গায় কে পি নিজেই ধ্রুবক, 1 ধ্রুবক, আবার রুটও ধ্রুবক, এই জন্য বলতে পারি জেড সমান সমান অশূন্য ধ্রুবক। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অতএব জেড সমান সমান অশূন্য ধ্রুবক প্রুভড, ঠিক আছে। এটা হয়ে যাবে কিন্তু উত্তর, এভাবে লিখবে হয়ে যাবে। এবার 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 285, দেখতে পাচ্ছ এখানে বইয়ের পৃষ্ঠা হলো 285 এবং উপপাদ্য হলো 49 নম্বর। সেখানে তোমরা পেয়ে যাবে বই, তোমরা বই দেখেও লিখতে পারো, অথবা আমি ওই বই দেখেই কিন্তু লিখেছি, তোমরা এখান থেকে দেখেও লিখতে পারো, ঠিক আছে। দেখে নাও, আমি ডিটেলসে এটা আমি ব্যাখ্যা করবো না, শুধুমাত্র উত্তরটা বলে যাব একবার করে, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য, বইয়ের 285 পৃষ্ঠার 49 নম্বর উপপাদ্য কিন্তু দেওয়া আছে। প্রথমে প্রশ্নটা লিখে নেবে, তারপরে চিত্র আঁকবে এভাবে। অবশ্যই চিত্রটা এমনভাবে আঁকবে যেন এই কোণটা টোটাল এ কোণটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তারপরে কিন্তু আঁকবে, না হলে কিন্তু তোমাদের উপপাদ্যটা ভুল হবে। অবশ্যই চিত্র যখন আঁকবে পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে। অনেকে প্রশ্ন করে যে স্যার আমি কী দিয়ে লিখবো, মানে কী দিয়ে আঁকবো, পেন্সিল দিয়ে আঁকবো না পেন দিয়ে আঁকলেও হবে। আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই চিত্র, যে কোনো চিত্র কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে। প্রথমে চিত্র আঁকবে, তারপরে প্রদত্ত কথাটা লিখবে, আমি বই দেখে লিখেছি, তোমরা বই দেখে লিখতে পারো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ, মানে এটা হলো সমকোণ, ঠিক আছে। তারপরে কি বলছে, প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তার মানে এই টোটাল এইটার হোল স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। এভাবে করবে। তারপরে কি আছে আমি শুধু বলে যাচ্ছি, তোমরা লিখে নিও, আমি ব্যাখ্যা করব না এখন, ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে। অঙ্কনটা আছে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ লিখবে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ, সুতরাং এবি বাই বিসি সমান সমান বিডি বাই এবি, অতএব এবি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখবে। আবার ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ, সুতরাং এসি বাই বিসি সমান সমান ডিসি বাই এসি, আর গুণ করলে কত হবে, এসি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু ডিসি, এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখবে। অতএব 1 + 2 করে পাই বলে লিখবে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। এখন এখান থেকে বিসি কমন নেবে, বিসি কমন নিলে পাবো হলো বিডি প্লাস ডিসি, তারপর লিখবো বিসি ইন্টু বিসি সমান সমান বিসি স্কোয়ার, অতএব বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত। এইভাবে লিখে নেবে। আমি এটা ব্যাখ্যা করলাম না, আমি কেননা কিছুদিন পরেই 2-1 দিনের মধ্যেই কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্য নিয়ে একটা ভিডিও আপলোড করবো, যেখানে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। যেহেতু এটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এখানে বুঝিয়ে বলতে গেলে তোমাদের অনেক টাইম লেগে যাবে, তাই তোমরা শুধু লিখে নাও উত্তরটা। এরপরে আমি তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের প্রত্যেকটা অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ 5 এর টাস্ক কিন্তু আমি আপলোড করবো ভিডিওগুলো।